শুভেচ্ছা। নান্দিক আলাপের আজকে যার মুখোমুখি হয়েছি আমরা, জাহিদ সোহাগ, কবি, কথক। আমি সেটাই বলি, মানে কবিরা অনেক সময় কথা লিখতে গিয়ে হয়রান হয়ে যায়, কিন্তু জাহিদ সোহাগের এই পারদর্শিতা রয়েছে। জাহিদ সোহাগের কি মনে হয়, আপনি কি শুধুমাত্র কবি নাকি কবির বাইরে আরো কিছু? ব্যাপারটা একটু বলতে গেলে একটুখানি ভূমিকাও করতে হয়। এমন একটা সময় আমার জীবনে ছিল যে আমি তখন প্রতিজ্ঞা ছিল যে কবিতা ছাড়া একটা বর্ণও লিখবো না। তখন জীবনে এমন এক পাকে চক্রে পড়ে আমার 1 মাস ইন্টার্নশিপ করতে হয়েছিল জজ কোর্টে। সেখানে বাংলা ভাষার এমন জঘন্য রীতির মুখোমুখি হই, আমার খুব কষ্ট হতো যে আমার কলম দিয়ে এইরকম বাংলা আমার লিখতে হচ্ছে। আমি ভীষণ মানে আমি খুব মনোপীড়ায় ভুগতাম। তো তারপর ভাবলাম যে আচ্ছা, আমি কেন এই নিজের এই ধনুক ভাঙা পণ করে বসছি যে কবিতা ছাড়া কিছু লিখবো না। তো সেই সময় প্রকৃতি আমাকে একটা উপহার দেয়। আমি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করে আমার পা ভেঙে যায়। তো পা ভেঙে আমি 1 মাস বাসাতেই গৃহবন্দী ছিলাম। তখন কবিতা তো সবসময় লেখা যায় না, ক্লিশে লাগে। তখন আমি ছোট গল্প লিখতে শুরু করি এবং আমার ধারণা 1 মাসে আমি অনেকগুলো গল্প লিখে ফেলি। তো তখন আমার গল্পগুলো ছিল এক সিটিং এ লেখা। তখন আমার ধারণা ছিল যে আমি বোধহয় এক সিটিং এ 300 থেকে 400 শব্দ বেশি লিখতে পারি না। তো ফলে সেই বইয়ের সমস্ত লেখাগুলোই ওই 400 শব্দের মধ্যে আটকে আছে। তারপরে যখন ভাবলাম যে আচ্ছা, আমি নিজের ধৈর্যটাকে আরেকটু তো বাড়াতে পারি, তো দেখলাম যে এক সিটিং এ 2000 শব্দ হোক, 3000 শব্দ লেখা যায়। তো আমার বেশিরভাগ লেখাই হচ্ছে একবারে বসে একবারে লেখা। আমার যে ছোট্ট একটা উপন্যাস বেরিয়েছিল সেটা কিন্তু আমার মাত্র 3 দিনে 3 সিটিং এ লেখা। নাম কি ওটা? ওই সেও তার শুয়োর। তো ওই বইটা আমাদের বাসায় ঈদের ছুটিতে আমরা সবাই বাসাতে আছি, ঢাকাতে আছি। তো এই বাচ্চা প্রতিপালন করছি, রান্না ঘর অমুক তমুক সবকিছু সামলাচ্ছি, ফাঁকে ফাঁকে দৌড়ে গিয়ে কম্পিউটারে বসছি আর লিখছি। কারণ আমি জানি যে এটা ফেলে রাখলে আর লেখা হবে না। তো এইরকম। আর ভেতরে গদ্য আছে আমার যেটা মনে হয়, আমি ভাবতাম যে নাই। তো আমার একটা মনে পড়ে একবার শাহবাগে জাদুঘরের সামনে বসে আমাকে আহমদ মোস্তফা কামাল বলেছিলেন যে তুমি কি কথা সাহিত্য লেখো? না। বলে তোমার দেখার দৃষ্টি আছে। তাই ভাবলাম কি দিয়ে হয়তো বিচার করছে, হয়তো অনেক সময় সিনিয়ররা তরুণদেরকে এনকারেজ করে যে তোমরা এই লেখো। তো সেই রকম ভাবনা ছিল। নাটক লিখতে গিয়ে মনে হলো যে আচ্ছা, এই নাট্যরস তো আমার ভেতর আগেও ছিল। আমি লিখি নাই কেন? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার নাটকের বই যখন বের হয়েছে তারও আগে যদি বলেন যে আমি তখন ঢাকাতেও আসি নাই। আমার তখন ছোট্ট একটা পত্রিকা বের করতাম মাদারীপুর থেকে, আমি আর আমার এক শিক্ষক মিলে। সেখানে একই সঙ্গে আমার কবিতা এবং গল্প ছাপা হয়েছিল এবং সেই গল্পটা আমার বয়স অনুযায়ী একটু বড়দের গল্প হওয়ায় তখনকার আমার ওই অন্যান্য শিক্ষকরা খুব গালমন্দ করছিল যে তুমি একটা ছোট মানুষ, তুমি এত অ্যাডাল্ট বিষয়টা লিখেছিল কেন আর কি। তো ওখানেই আমার 2টি গল্প ছাপা হয়েছিল সেই পত্রিকায়। তো ফলে যে আমি আমি একই সঙ্গে কবিতা এবং কথা সাহিত্য আমার দুটি বলা চলে একই সঙ্গে শুরু। এবং নাটকও। হ্যাঁ, ওই সময় আমার ছোটখাটো নাটকের কিছু নোট স্কেচ এগুলো ছিল। এবং আমি যদি বলেন যে ছবি আঁকা, হ্যাঁ, ছবি আঁকার বিষয়ে আমি একবার বাড়ি থেকে পালিয়েছিলাম। তখন আমার বাবা কি করলো, বাড়ির পাশে একটা ডোবার মধ্যে লোক নামাইয়া সব ডোবা কি আছে সব তুললো, কারণ তার ধারণা আমার সমস্ত কিছু এভিডেন্স ওখানে আছে। তো সেখানে আমার অনেক ডায়েরি বইপত্র তমক রইলো, তার মধ্যে একটা ছবি আঁকার খাতাও ছিল। আমি সবকিছু পরিত্যাগ করে তাহলে তো আপনি মানে, আমি মাঝে মাঝে তো বলি সব্যসাচী লেখক। না সেটা না সেটা বলা অন্যায়। এই কারণে আপনি যদি বলেন যে আমি যদি রবীন্দ্রনাথের দিকে তাকান, একজন লেখক মানে সামগ্রিক কাজের বিষয়। এবং তার পরবর্তীতে ধরেন যদি আমি বুদ্ধদেব বসুর সৃষ্টিশীলতা, তার কাজের এই যে বহুমাত্রিকতা দ্বারা অনুপ্রাণিত, ফলে আমি শিশু সাহিত্য নিয়েও কাজ করেছি, যদিও সেসব লেখাজোখা খুব প্রকাশ হয় নাই।
আপনি জানেন যে এখানে আমার শিশুদের নিয়ে আমার প্রায় অনেক ছড়া লিখেছি, কিশোর কবিতা লিখেছি। তখন একটা সময় ছাপা শুরু হয়েছিল, তখন একজন সিনিয়র আমাকে বলেছিলেন যে তুমি এগুলো এখন ছেপো না, ছাপলে কি হবে, এই যে সবাই তোমাকে শিশু সাহিত্যিক বলা শুরু করবে। হ্যাঁ, এরকম আরেকজন তো আমার লেখকের বেলায় তো আমার ওই সিনিয়র ওই ভাইটা উনি মারা গেছেন, ওনাকে হয়তো আপনারা চিনবেন না, কিন্তু আমার প্রথম বই বেরোনোর পরে উনি আমাকে লেকের পাড়ে বসে অনেকক্ষণ কথা বলেছিলেন, তো আমাকে অনুপ্রাণিত করেছিলেন। তো শিশুদের নিয়ে আমার কিন্তু আমি বেশ কিছু গল্পও লিখেছি, একটা অবশ্য প্রকাশিত হয়েছে। নাম লিখে দিতে পারেন। না, নিশ্চয়ই নিশ্চয়ই সেটা আমাদের শিশুতোষ আছে, আমরা 2 পাতা রাখি। না। এবার এবার আমি আমার একটা শিশুদের নিয়ে একটা লেখা, গল্পটার নাম হচ্ছে প্রায় রূপকথা, এই নামে আমি একদম রেডি করে ফেলেছি। আর একটা হচ্ছে ভুইট্টা। ভুইট্টা নামে এই দুইটা গল্পের একটা বই বেরোনোর সম্ভাবনা আছে, কারণ ভূতটা মানে কি, ভূত থেকে নাকি কারোর নাম? হ্যাঁ, ভুইট্টাটা হলো গিয়ে ওই সময়টাকে ধরা, যে করোনার সময় একটা গ্রামে খুবই হতদরিদ্র একটা ছেলে, যার কিশোর ছেলে, যার ভাইটা ডোবায় পড়ে মারা যায়, মায়ের কোনো ট্রেস নাই, বাবা সারাদিন কাশে, সারা ঘরে পানি পড়ে, বৃষ্টির পানি, জলা জঙ্গলের মধ্যে থাকে। তার খুব শখ হয় বাবাকে নিয়ে ঢাকা শহরে চিকিৎসা করাতে আসবে। তো এই যে চিকিৎসা করাতে এসে যে তার জার্নি, আর ঢাকায় এসে তার আগেই পথের মধ্যেই তার বাবা রোড অ্যাক্সিডেন্টে, তাদের গাড়িটা পরে তার বাবা মারা যায়। সরকার তাকে একটা জানের বদলে ছাগল উপহার দেয়, সে সেই ছাগল নিয়ে ঢাকা শহরে আসে। এরকম নানান উদ্ভট কাজ করে এবং সে শুধু হাঁটতেই থাকে হাঁটতেই থাকে। একটা পর্যায়ে সে ভূতরা যা করে তাই করতে শুরু করে, এই লাইট পোস্ট খেয়ে ফেলে, এই রিক্সা খেয়ে ফেলে, মানে ওর জীবনের সঙ্গে আর এই তাল মেলাতে পারে। হাঁটতে শুরু করলে হাঁটতেই থাকে, বসতে শুরু করলে বসেই থাকে, এই করে 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 একটা একটা অ্যাবসার্ড জগতের মধ্যে সে চলে যায় আর কি। আর প্রায়রূপ কথাটা ছিল এরকম যে একটা দেশের উপরে একটা শাসক দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু কেউ জানতো না যে সে একটা রাক্ষস। সে সবকিছু খেয়ে ফেলে, খেতে 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 তার কিছুই থাকে না তার কাছে, মানে তার কাছে সমস্ত কিছু খাদ্য বস্তু। কিন্তু রাজাটা ছিল বেটে, তার পায়ে ছিল 2টা রণপা, এমন ভাবে পা দুটো ছিল যাতে তাকে সবার চেয়ে লম্বা দেখা যায়, এবং সে মাঝে মাঝে একটা কম্পিটিশন করতো, কে বড় লম্বা রাজ্যে, কারণ তাকে তো সবার চেয়ে বড় হইতে হবে। তো এই কথাটি শুধুমাত্র জানতো রানী, কিন্তু রানী ছিল মানুষ। তো ওই দেশের মানুষ সবকিছু খাওয়া শেষ, শেষ ব্যক্তিটা রানীকেও খাওয়ার পরে সে একদিন স্বপ্ন দেখে যে যদি সে মই বেয়ে বেয়ে চাঁদ ধরে এনে বগলের নিচে রাখতে পারে, তাহলে বগল অনেকগুলো চাঁদের ডিম পারবে। এই বলে বলে সে উপরে ওঠে, এরকম আর কি। তো শিশুদের জগৎ, শিশুদের জগৎ বলবো, আমি নিজেও তো এরকম ভাবি আর কি। হ্যাঁ, আসলে ভাবনা গুলো তো আমাদের প্রায় রূপকথার মতোই। আচ্ছা, রূপকথার গল্পে চলে গেলাম। আচ্ছা, আমরা না, আমরা তো আসলে কথাই বলবো, গল্প, বিশেষ কোনো বিষয় নিয়ে কথা বলবো এরকম নান্দিকালাপ না, সামগ্রিক, মানে আপনার ভাবনা এবং আপনার ভাবনার বহিঃপ্রকাশ, বা আপনি কেমন ভাবেন, মানে আপনার ভাবনার রূপ কি। আমরা লিখি অনেকেই, কিন্তু এক একজনের ভাবনার রূপ তো আচ্ছা, তবে কি জানেন, আমার কাছে কিছু যে পার্থক্য মনে হয় না, যে আমরা বলি যে এটা কবিতা, এটা গল্প, এটা নাটক, এটা সিনেমা। হ্যাঁ, আর্টের ফর্ম আমার মনে হয় যে এরকমই। আপনি বললেন না যে অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, সেই শিশুটিও ওই যে আপনার যে ভূতটা, ও তো মানে আমরা হয়তো ধরতে পারি যে অ্যাবস্ট্রাক্ট মানে তো বড়দের একটা মনোজগতের ব্যাপার, কিন্তু না, তা না, শিশু থেকেই হয়ে আসে। আপনি পৃথিবীর সমস্ত, আপনি পৃথিবীর সকল শিশুদের ছবি আঁকতে দেন, তাদের ছবি অ্যাবস্ট্রাক্ট, তাই না? আমার মনে আছে আমি একবার এই যে এখানে মনিরুল ইসলাম শিল্পী, ওনার কাছে একটা আমার প্রয়োজনে গিয়েছিলাম। উনি তখন একটা ছবি সামনে ছিলেন, আমিও বললাম এই ছবিটার মিনিং কি, মিনিং নেই। আমি তখন অনেক কথা প্রসঙ্গ উনি বললেন যে, উনি বলছিলেন শিশুরাই সত্যিকারের আর্টিস্ট।
ঠিক আছে, আমি নিজেও যখন ছবি আঁকতে ই করি, ধরেন আমরা অনেক কষ্ট করে আমরা যে লাইন রেখা টানা শিখেছি। আমি মাঝে মাঝে ছেলেকে একবার আর্ট শেখাচ্ছি, আমি বলছে বাবা তোমার এরকম সার্কেল হয়ে যাচ্ছে কিভাবে? আমি বললাম এটা অভ্যাস করলেই হয়, কিন্তু ছবি আঁকার সময় যাতে সার্কেলটা না হয় সে চেষ্টা করতে হয়। তাহলে অত সার্কেলটা আমি কেন শিখলাম করাটা, একটা স্ট্রেট লাইন আঁকা কেন শিখলাম? ওটা তো আমি আঁকছি না, ওটা যাতে না আঁকি সেই চেষ্টা আমার সবসময় করতে হয়, আমার লাইনটাকে ভেঙে ফেলতে হয়। আমি এই যে এতক্ষণ বসে বসে আমি ছবির নানান ভিডিও দেখছিলাম পেন্টিং এর, তাই করছে মানুষ, মানে যাতে মানে ওটা প্লেন না শার্পনেস কে ভেঙে ফেলছে সবাই। শার্পনেস আসলে মনে হয় সৃষ্টি হলো মূলত ভাঙা, হ্যাঁ মানে না ভাঙলে তো ওইটার বিস্তার ঘটে না। সে কথা তো নিশ্চয়ই বলা যায় যে হয়তো মানে আমরা ওই যে সচরাচর বলি না যে ধ্বংস থেকে সৃষ্টি, মানে যে কোনো সৃজনশীল কাজ মনে হয় মানুষ, আমার মনে হয় এই জন্য সৃজনশীল মানুষ বলে, এই ক্ষেত্রে পক্ষপাতিত্ব না যে সবাই সৃজনশীল এক এক জায়গায়, কিন্তু যারা ভাবনার জগতে একটু আলাদা, সাধারণ চিন্তার ভেতরেও তো আলাদা আছে, যে খাওয়া পড়া এই যে সাধারণ যে জীবনযাপন, এর থেকে খানিকটা অন্য লাইনে ভাবা, তো এটা মূলত মনে হয় মানে ফর্মকে যত যে ভাঙতে পারে তত বেশি সে হলো সৃষ্টি না, করতে পারে। সবকিছুর মধ্যেই তাই। আপনি যদি আমাদের পারিবারিক জীবন দেখেন, আমাদের বন্ধুত্বের জীবন দেখেন, অফিসিয়াল জীবন দেখেন, যে সেখানে যে যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে কিন্তু আমরা কেউ টিকতে পারছি না। আমরা আমাদের মতো করে একটু ভেঙে চুরে নিয়ে বাকিয়ে নিয়ে কিন্তু আমরা থাকছি, তাই না? সেই রূপটা যদি আমরা দেখি, ধরেন আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের চেনা যায় না, আপনার অন্তর্জগৎ আমার অন্তর্জগৎ, এই দুই জগৎ আমরা পরস্পরকে জানি না, কিন্তু এই দুই জগতের নানান বাঁকাচোরার বিষয়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই সূক্ষ্ম টিকে থাকা, হ্যাঁ তাই না? তো সেই ক্ষেত্রে ব্যাপারটা এইরকমই। আমাকে একজন একটা কথা বলেছিলেন, উনি খুবই মানে বটতলার সাধু টাইপের মানুষ, যে আমরা যখন খাবারের প্লেটটা নিই তখন প্লেটে অনেক কিছু সাজিয়ে নিই, একটু মাছ, একটু ঝোল, একটু শাক, একটু শসা, একটু লেবু, নানান কিছু। জীবনটা হচ্ছে ওই রকম ভাবে নিয়ে নিতে হয়, অনেক কিছুকে নিয়ে, অনেক কিছু স্বাদ। একটা মাছ নিলাম, মাছ থেকে কাঁটাও ফেলতে হয়, কিন্তু চামড়াটাও ফেলতে হয়, গ্রহণ বর্জন নিজের মতো করে নিয়ে নিতে হয় আর কি, এইরকম আর কি, দেখে চলে নিতে হয়। একটু কবিতা নিয়ে কথা বলি। হ্যাঁ, মানে কবিতা নামিও আমরা জানি যে এখানে গদ্য কবিতাও এখন কবিতা, তারপরে অনেক গল্পও তো কাব্যিক গল্প আসলে। তো এটা কত সালে বেরিয়েছে? অহেতু বুদবুদ। এটা প্রিন্টার লাইন দেখতে হবে আমার, মনে থাকার কথা না, তাই না? এটা হলো 2019-এ। আপনার বইয়ের নামকরণ গুলো বেশ একটু অন্যরকম। অহেতু বুদবুদ, আর একটা এখানে আছে প্রায় শূন্য, একটা ছোট্ট বই। এই বইটা নিয়ে একটু বলবেন? প্রায় শূন্য নিজের বই নিয়ে বলা খুব হ্যাঁ কঠিন, বলতে কি বলবো, বলার কিছু থাকেই না প্রায়। তো এখান থেকে আমি একটা কবিতা পড়ি নাকি? হ্যাঁ, আমি কোথাও নেই। হ্যাঁ পড়েন। চেয়ারের মুখোমুখি, এই বছর প্রকাশিত। না, এই বছর না, এটা বোধহয় আগের বছর হবে, 25-এ। হ্যাঁ। ও, এটা তো আবার পাণ্ডুলিপি পুরস্কার নাকি নির্বাচিত পাণ্ডুলিপি, শব্দগুচ্ছ নির্বাচিত পাণ্ডুলিপি, হাসান আল্লাহ আব্দুল্লাহ কর্তৃক। আমি কোথাও নেই, জল কাদা থেকে উড়ে গেছে যে সারস, সেও ভেবেছিল এখানে দাঁড়িয়ে, যে নেই সে কোথাও নেই, সে কেবল ভাবতে পারে থাকলে কি হতো। লোহার খনিতে দিনরাত খেটে মরতে দেখে বলতে পারো, এসো আমার সঙ্গে। এলে কি হয়, কল্প বৃক্ষের পাতা ঝরে সোনালি, আর শীষ দিয়ে ওঠে দুপুর, আর অন্য শ্রম শেষে শুয়ে থাকি ঘামের ভেতর, আর ভেতরে বাড়তে থাকে থাকা না থাকার বিয়োগ চিহ্ন। দারুণ। আমি
যখন ওটা পড়লাম তখন আমার ভাল লাগলো কেন, মানে এমনি কোন দিকটা, যেমন সবকিছুই আপনি লিখেছেন বা শিশু দোষ, যেটা শুনলাম যে হয়তো বই হিসেবে প্রকাশ করছেন না, কোন জায়গাটায় লিখতে আপনার একটু বেশি স্বাচ্ছন্দ্য বা ভালো লাগা বোধ? মানে এটা একটা জটিল জায়গা, যে কোন জায়গাটা আমার কাজ করতে স্বাচ্ছন্দ্য লাগে, যেহেতু সবগুলো মাধ্যমের উপরই আমার একটুখানি চর্চা আছে। যেমন কদিন থেকে মনে হচ্ছে যে আমার ভেতরে একটা উপন্যাস এমন ভাবে দানা বেঁধে আছে, আহ, মনে হচ্ছে যে আমি যদি এক সপ্তাহ সবকিছু থেকে ছুটি নেই, ছুটি নাও বলবো না, যে এক সপ্তাহ প্রতিদিন 3-4 ঘন্টা ধরে লিখতে পারি, বা 7-8 ঘন্টা নিজের লেখার পরিসরের মধ্যে থাকতে পারি, তার হয়তো 4-5 দিনের মধ্যে আমি সবটা লিখে ফেলবো। মানে ভেতরটা এমন হয়ে আছে। কালকে এসে একটা ঘটনার ইমেজ আমার মাথায় আসলো, যেমন এটা সম্ভবত বিবিসির একটা রিপোর্টে দেখলাম যে ইউক্রেনে পাখিরা বাসা বানাচ্ছে অপটিক ফাইবার দিয়ে। ড্রোন মারার কারণে সে অপটিক ফাইবার থাকে, এবং ওরা অপটিক ফাইবার দিয়ে যাতে যোগাযোগ করার ক্ষেত্রে যাতে শত্রুপক্ষ ট্রেস করতে না পারে, সেই সূক্ষ্ম তন্তু সেগুলো দিয়ে পাখিরা বাসা বাঁধছে। তার মানে এই যুদ্ধের আবর্জনা বলবো বা যুদ্ধের সরঞ্জাম দিয়ে পাখিরা বাসা আছে। তখন আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা আমি একটা পাখির বাসায় শুয়ে আছি, তখন আমি একটা কবিতা লিখলাম। এইটা নিয়ে একটা দারুণ গল্প হতে পারে, এটা নিয়ে একটা ফিল্ম হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই না? কিন্তু আমাদের এরকম দেখবেন যে জীবনের নানান ছোট ছোট মুহূর্ত আছে যেগুলোকে আপনি কিভাবে ধরবেন, তাই না? সেটা সেভাবেই আসবে। তো আমার কাছে আমি চেষ্টাই করি কবিতা না লেখার, কিন্তু তারপরে ওই যে আমি লিখতে বসলে 2-3টা কবিতা একসঙ্গে লেখা হয়ে যায়, এটা একটা ব্যাপার। আমার ভেতরে একটা কবিতা লেখার ফ্লো সবসময় থাকে। তো আমি ইদানিং আমার অনেক লেখা সম্ভবত লিখে ফেলছি, এই জন্য আমি এই কবিতা লেখার ফ্লোটাকে আমি রক্ষা করি না। আমি গত বছর একটা বইয়ের প্রিপারেশন নিয়েছিলাম, তো আমি ফেসবুকে লিখেছিলাম সেই পাণ্ডুলিপিটা আমি তখন 9 বার, এবার নিয়ে সর্বশেষ 10 বার এডিট করেছি। তো এডিট করতে গিয়ে সেই কবিতার প্রথম চেহারা আর আজকের চেহারা নাই, একেবারে নতুন কবিতা হয়ে গেছে, নতুন ধরনের হয়ে গেছে, হয়তো আমার কবিতা বলে চেনাই যাবে না। লিখেছিলাম গদ্যে, এখন কিন্তু ছোট ছোট একেবারে একেবারে মিনিমাল একটি ফর্মে, যেটুকু না বললেই নয়, শুধু শব্দ এবং অলংকারকে বাদ দিয়ে দেয়া, ঠিক আছে, এইভাবে। তো এইভাবে আসছে এখন এই কবিতাগুলো লেখার মধ্যে। হ্যাঁ, এই সম্প্রদায়ের মধ্যে দিয়ে আমার নিজের একটা নবজন্ম হয়েছে। আমাকে আমাকে আমার কাছের মানুষরা বলেছে এগুলো যাতে না করি, কারণ কবিতার সম্পাদনা হয় না। আমার কথা হচ্ছে যে এই কাজের মধ্যে দিয়ে আমার তো একটা নবজন্ম হয়েছে। কিন্তু এরকম কি হতে পারে না যে এই যে মানে 10ম সম্পাদনা না হলে বা 5 বার বা 6 বার আপনি এডিট করার পরে যদি প্রকাশ হতো, সেটাও তো আলাদা। শুধু তাই না, প্রথমবার লেখার পর যদি ছেড়ে দিত তাও হতো, এবং 10ম বারে 10ম রকমের হতো, তাও ঠিক আছে। কোন কোন কবিতা একদম সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, নতুন হয়ে গেছে। কোন কোন কবিতা থেকে শুধু একটা শব্দই টিকে আছে, দেখুন। কিন্তু যে এই কাজের মধ্য দিয়ে আমার নিজের একটা 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 ভ্রমণ হয়েছে, এই ভ্রমণটাকে আমি উপভোগ করেছি। মানে এটাই কি আপনার আত্মতৃপ্তি লাগছে, তৃপ্তি লাগছে? হ্যাঁ, নিশ্চয়ই, যে আমি আমি এমন একটা কাজ করতে পেরেছি আর কি, সেটা। হ্যাঁ, মানে শিল্প তো আসলে এর মধ্যে দিয়ে নিজেকে অস্বীকার করার একটা সুযোগও তো আছে। আমরা তো নিজেকে অস্বীকার বলবো না, বলবো নিজেকে চ্যালেঞ্জ করতে চাই, মানে নিজেকে ঝেড়ে মুছে, হ্যাঁ, সেটা অন্য রকম করা, বা যখন একজন একটা লিখলেন তখন তো ভালো লাগে, বা আপনার ভাবনাটাকেই আপনি লিখলেন, শুধু লেখার মুহূর্তটুকুই ভালো লাগে, এরপরে একেবারে তুচ্ছ। আপনি যদি আমার এখান থেকে একটা কবিতা আমাকে দেখতে বলেন, আমার কাছে একটা তুচ্ছ মনে হয়, যে এই তুচ্ছতা আমি এটা হয় মনে হয় না, এই তুচ্ছতার সঙ্গে আমি আর কেন, এই জন্য আমি কখনোই এই নিজের বই আমার নিজের ধার কাছে রাখি না। আপনি আমার বাসায় আমার বই খুঁজে পাবেন না, আমি কোনোদিন এই বই প্রকাশের পরে উল্টেও দেখি না।
ঠিক আছে, এখন যদি আমার এগুলোকে এডিট করতে বলেন, এগুলো কিচ্ছু থাকবে না। মানে প্রতিটি বই ওরকম হবে না। একদম মনে হচ্ছে যে 1 পৃষ্ঠা টিকে রাখা কঠিন হয়ে যাবে। এই জন্য আমি সম্পাদনার উদ্যোগ নিয়েছিলাম, পরে দেখি যে কবিতা থাকছে না। এটা আমার কত দ্বিতীয় সালে? বই। দ্বিতীয় বই। এটা- বাবা, এটা তো বেশ কয়েকটা সংস্করণ হ্যাঁ, হয়েছে। এটা 3টা সংস্করণ 12 হয়েছে। প্রথম, 13, 15 অশোকের শিরোনাম। বাহ, আপনার মুখে একটা শুনি। আমার মুখে শুনতে ভালো লাগবে না এটা। না, ভালো লাগতেও পারে, একটা করতে পারেন এটা থেকে, থাকলো। একটা কবিতা ছোট্ট দেখে একটা, এখানেও নীল একটি ঋতু, জমাট বেঁধে বেঁধে ছড়িয়ে আছে সম্ভবত যতদূর চোখ যায় না সেখানেও। আরেকটি নিষ্ফল বল্লম বিদ্যুতের চিৎকার দিয়ে বলাকা দিয়েছে গেথে, তারই শুভ্র পালক উঠছে। বৃষ্টি ভেবে গায়ের চাষারা লাঙলে জুড়ে দেয় দ্রুতগামী বলদ। তাদের কাস্তের জং হাপড়ের ফুয়েও টনটন করে না, কি করে কাটবে ফসলের গলা। এরাই কিনা আমাকে আলের ধারে শুয়ে থাকতে দেখে হাসাহাসি করে, যেন ফসল পেকে গেলে ঠিক নিশ্চিহ্ন হয়ে যাব। কোনো জল এখানে পিপাসা মেটাতে এলে দীর্ঘতর সড়কের মতো পাথর হয়ে যায়। তখন আমার চোখ ফেটে ছোট ছোট মাছ লাফিয়ে পড়ে, যাকে তোমরা বলবে বর্ষা। বাহ, খুব সুন্দর। আপনার নিজের লেখা হয়তো পড়তে ভালো লাগে না, কিন্তু শব্দ করে কবিতা পড়েন না, নিজের লেখা পড়ি না। অন্যজনের। অন্য শব্দ করে বা কিশোরবেলায় পড়ছি হয়তো, কিন্তু এখন আমার সেই সময়টা হয় না। কিন্তু কবিতা বা মাথার মধ্যে ক্রিয়া করে। আচ্ছা, মানে আমাকে হয়তো বললেন যে আচ্ছা সুনীলের কবিতা আমি কিভাবে ভাবি, উৎপল বা শক্তি, যেন আজকে সারাদিন আমার কেন যেন ইয়ের কথা মনে পড়ছিল, পূর্ণেন্দু পত্রীর কথা মনে পড়ছিল। এই লোকটাকে, এই কবিকে, সরি, বহুমাত্রিক প্রতিভা, কিন্তু সবাই তাকে ওই কথোপকথনের সিরিজ দিয়েই চেনে। হ্যাঁ, কিন্তু এর বাইরেও তার কত ভালো কবিতা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে উনি কমিউনিস্ট ছিলেন। তা কমিউনিস্টদের কবিতা খুব কঠোর হয়, দীনেশ দাসদের মতো বা সুভাষ মুখোপাধ্যায়দের মতো কঠোর কবিতা। সত্যি হ্যাঁ, কিন্তু উনি এত মিষ্টি মিষ্টি প্রেমের কথা, এত মিষ্টি মিষ্টি আবেগপূর্ণ কথা লিখতেন না। খুব বিস্ময় লাগে যে এরকম ওনার ওনার ড্রয়িং আমি খুব পছন্দ করি। তো তো তার কথা কেন মনে পড়ছিল, মনে হচ্ছে আচ্ছা পূর্ণেন্দু যদি এরকম কথোপকথন না লিখতো তাহলে কি আমি লিখতাম? মানে আমার মনে হয় যে আচ্ছা আমিও তো লিখতে পারি, কিন্তু কেন যেন মনে হয় যে পূর্ণেন্দুকে লেখার পরে আর বোধহয় লেখার জায়গা থাকে না। Yes. উনি এমন করে লিখে ফেলছেন না যে সেখানে আমার হ্যাঁ, আর ওই কথোপকথন কিন্তু আর হয় না, আর থাকে না, কেউ পারলেও না। কিন্তু পারলে না। কিন্তু আমাদের কত কথা আছে না মনের কত মধ্যে। কথা আছে, তাই না? এবং এইভাবে লেখাই যায়, মানে এই ফরম্যাটে লেখাই যায়। এই যে এই মানুষগুলো আসলে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে। না, বাদ না ওইটা এখন মনে ভাঙতে হবে নিশ্চয়ই। মানে এটা না, যেমন ধরেন বাংলায় অনেক অনেক কবিরাই শের লিখেছে, গজল লিখেছে, অনেক কিছু করেছে। সেগুলো হয়তো শুনতে ভালো লাগে না, কিন্তু সবকিছুর তো একটা ভাষা আছে। উর্দু ভাষায় যেটা শুনতে ভালো লাগে সেই জিনিসটা বাংলায় শুনতে ভালো লাগে না। যেমন আপনি খেয়াল বাংলায় শুনলে কেমন লাগে, তাই না? অথচ এখন বাংলা খেয়ালের একটা চর্চার পরিসর তৈরি হয়েছে আমাদের এখানে। আজাদ রহমান অনেক চেষ্টা করেছেন বাংলা খেয়াল প্রতিষ্ঠা করার জন্য। আমি ভীষণভাবে বাংলা খেয়াল ওনার শুনতাম। এখন কবির সুমন বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন। তো এগুলো হয়তো শুনতে শুনতে আমাদের কান অভ্যাস হয়ে যাবে। অভ্যস্ত যখন সবাই কথোপকথন লিখবে, অনেকের মধ্য থেকে হয়তো কেউ একজন আবার পূর্ণেন্দুর মতো আমাদের মুগ্ধ করবে, হবে আর কি, এরকম হতে পারে। আচ্ছা, আমরা এই যে সচরাচর দেখি বা এই নিয়ে অনেক কাজও হয়, কাজও করে দর্শক হিসেবে লেখক বা কবিদের, বিশেষ করে যে অমুক দশকের এই কবি, এটাকে আপনি কিভাবে দেখেন? না, একসময় মনে হতো এটা বোধহয় একটা দরকারি, কিন্তু এখন আমার কাছে মনে হয় না এটা দরকারি কবি এবং পাঠক দুজনের জন্যই না। এগুলো দরকার হয়ে পড়ে
সেই প্রতিষ্ঠানের সাহিত্যকে দেওয়ার কিছু নেই, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর বাংলা বিভাগ। তার সত্যিকার অর্থে সাহিত্যকে দেওয়ার কিছু নাই। এবং সত্যিকার অর্থেই ইউনিভার্সিটি বা কলেজগুলো বাংলা বিভাগগুলো সাহিত্যকে যেভাবে পড়তে চায়, পড়াতে চায়, পড়াচ্ছে, ওইটা আসলে সাহিত্য পড়ার ধরন না, সাহিত্য পাঠের ব্যাপার না। কিন্তু এই ভুলগুলো দীর্ঘদিন ধরেই হচ্ছে। এখন এগুলোকে অত অগ্রাহ্য করার সুযোগ নেই। তো আপনি দেখবেন যে এই সময়ও একজন সৃজনশীল লেখক হয়তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যেখানে সমকালীন বাংলা সাহিত্য কাদের পড়াবে, আমার ধারণা 70 দশকের পরে আর নামেনি। 70 দশক আসছে কিনা সন্দেহ। আপনি এমন অনেকের প্রবন্ধ পাবেন অধ্যাপকদের, যে সমকালীন বাংলা কবিতা, সেখানে শামসুর রহমান, আল মাহমুদ আর শহীদ কাদরী, তাদের কবিতা নিয়ে বিশ্লেষণ আছে, তাই না? তাদের কাছে সমকালীনতা মানে 50-এর দশক। তা ভাবেন যে আরো কতগুলো বছর পার হয়ে গেছে। তো এই যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমসাময়িক কালের সাহিত্যের সঙ্গে যোগ না থাকা, এটা হইলো গিয়ে না থাকার কারণে সাহিত্যের বিভাগগুলো মারা গেছে। তারা আবার জায়গা দিতে চায় না কেন আমি জানি না, তাদের মধ্যে ইগো আছে কিনা। কারণ শিক্ষকরা তো ভাবে যে তাদের পৃথিবীতে সৃষ্টি হয়েছে অন্যকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমি শিক্ষকের সংজ্ঞা আমি এইভাবে দিয়েছি, শিক্ষক হচ্ছে তিনি যিনি ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে শেখার চেষ্টা করে, তিনি হচ্ছে শিক্ষক। তিনি যদি শেখানোর চেষ্টা করে উনি ভুল করবেন, কারণ শিক্ষকের শেখানোর কোনো ক্ষমতা নেই। সে শেখাবে কাদের? তারা তো তার চেয়ে বেশি জানে। যারা তার শিক্ষা, সবাই অনুযুক্ত, যারা ছোটদের কাছ থেকে শিক্ষা হয়, বড়দের কাছ থেকে শেখার কিছু থাকে না আসলে, তাই না? তো দেখবেন ক্লাসরুম গুলো কি হয়, আমরা দেখেছি না, আমি নিজেও সাহিত্যের স্টুডেন্ট, টিচার বা ম্যাডামরা এসে একটা গাইড বই খুলে বলতে, এই লেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্র্যাকেটে জন্ম মৃত্যু লিখবা, মানে একটা ফরম্যাট। হ্যাঁ, তার এই নাটকে হয়েছে। আমার কথা হচ্ছে এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, আমাদের কেন বলে না যে তো শুধু রক্ত করবি তোমরা পড়ে আসো, পড়ে এসে যার যা খুশি তাই লেখো বাবা, তাই না? কেউ যদি চাও যে অংশ বিশিষ্ট অভিনয় করে দেখাও, কেউ যদি মনে করো ওইটাকে বেস করে তুমি নিজে একটা লিখবা, বা রবীন্দ্রনাথের ভুল ধরো, গাল মন্দ করো, যা খুশি তাই করো, কিন্তু কেন তোমার এরকম একটা বেঁধে দিতে হবে? এবং বেঁধে দেওয়ার উত্তর আবার সমালোচনা সাহিত্যের মধ্যে আছে, সেই সাহিত্যের সেই অংশ পাঠ করে তুমি পড়ো। সাহিত্য তো একরৈখিক বিষয় না, তাই না? আপনি রক্তকরবীকে এখানে মার্ক্সবাদীর একরকম ব্যাখ্যা করে, মানবতাবাদীর একরকম ব্যাখ্যা করে, তাই না? নানান রকম ব্যাখ্যা আছে। আমার পড়ার পরে আমার ভেতরে যে অনুভূতি হবে সেটাই আমার ব্যাখ্যা, তাই না? আমার কেন সেই রক্তকরবী সেই ওই সমালোচকের ব্যাখ্যা আমার কেন গিলতে হবে? আমি কখনোই কোনো সমালোচনা সাহিত্য পড়ি না। এটা হচ্ছে একেবারেই মানে মৃত সাহিত্য। আপনি সমালোচনা সাহিত্য পড়ে কি আনন্দ আপনি পাবেন, কি শিখবেন, কি জানবেন? আমি আনন্দের কথাটা আগে বললাম, ঠিক আছে? আপনি আমাদের বাংলাদেশের এই যে প্রাবন্ধিক বলে, আমি খুবই দুঃখিত, শিক্ষকদের গালমন্দ করছি, আমাদের খুবই জ্যেষ্ঠ খ্যাতিমান শিক্ষকদের প্রবন্ধের শ্রেষ্ঠ প্রবন্ধ, নির্বাচিত প্রবন্ধ বইগুলো কিনেন, এগুলো সব একটা বুক রিভিউর সংকলন ছাড়া কিছু না। হ্যাঁ, প্রবন্ধ তো মানে সমালোচনা গ্রন্থ নেই এখন, রিভিউ, হ্যাঁ, তা নাই। এবং প্রবন্ধ বলতে যা বুঝি তাও নাই, তার ব্যক্তিগত ধ্যান ধারণা অনুধান, তার দর্শন চিন্তা ভাবনা কিচ্ছু নাই, তাই না? সে ওই জগদীশ গুপ্তের গল্পে ওই নিম্নবর্গের মানুষ, ওই মানিকের গল্পে মার্ক্সীয় চেতনা, ওই অমুকের গল্পে এই সব দিয়ে তার এই বিষয় নির্দিষ্ট করে ফেললে তো, তারা ওই যে জার্নালে লেখে, তাদের প্রমোশনের ব্যাপার থাকে, নানা রকম ব্যাপার থাকে, জার্নালে লেখে। এবং জার্নালের ভাষা যে বাংলা ভাষা, এটা আমি আমি জানি না, এটা সান্ধ্য ভাষা। আপনি জার্নালের বিশ্ববিদ্যালয়গুলোর জার্নাল বেরোয়, ওই ভাষা বাংলা পড়বেন, ওটা বাংলা ভাষা না, ওটা সান্ধ্য ভাষা, ওই ভাষা বাংলা না। একটা আজব এক ভাষায় তারা লেখে, বাংলা বর্ণমালা দিয়ে লেখে বটে, কিন্তু বাংলা না, মানে পড়তে পারবেন না, মনে হয় যে অনেকগুলো শিকল ফেলে রাখছে।
তো আমি বাংলা ওই একাডেমিক গদ্যকে, এই জন্য একটা টার্ম আছে একাডেমিক গদ্য। একাডেমিক গদ্য হচ্ছে একটা সান্ধ্য ভাষা। আপনি একাডেমিক কোনো বই পড়তে পারবেন না, কারো একটা পিএইচডি থিসিস পড়তে পারবেন না। হ্যাঁ, এটা আমিও দেখেছি। কেন? মানে বাংলা গদ্য, বাংলা ভাষা আমি কি এত ক্লিশে হয়ে গেল? জন বিশেষ কোনো কিছু গুগলে সার্চ দিলেও ওরকম ওই গবেষণা প্রবন্ধ চলে আসে, আমি কয়েকটা দেখলাম, কিন্তু আমি এক পৃষ্ঠাও এগোতে পারিনি। পড়া যায় না, তাই না? পড়া যায় না। গদ্যটা যেন কোথায় গিয়ে হয়। গদ্য যে শ্রুতি মধুর হতে পারে, এবং গদ্য তো টেনে নিয়েই যাবে পাঠককে। তাহলে বাংলা বিভাগগুলো আমাদের সাহিত্যের জন্য কি করতে পারে? সে কি বাংলা লেখা শেখায়? সে কি বানান বা শেখায়? সে কি শেখায় আসলে? সে কতগুলো উপন্যাস, গল্প, কবিতা শেখায়। সেগুলো তো এখানে এসে কেউ পড়লেও তো হয়। মানে কেন আমরা বাংলা বিভাগ যে কাজটা কি? বাংলা বিভাগ থেকে বেরোনোর পরে কি তার একটা স্টুডেন্ট ভালো করে গদ্য লিখতে পারে? একটা কিছু পরিস্থিতি বর্ণনা লিখতে পারে? ভালো ছন্দের উপরে তার দখল হয়? অলংকার শাস্ত্র সম্পর্কে তাহলে জানে? আপনার মানে কিছুই জানে না। এরকম মনে হয় যে শিক্ষকদেরও শেখা উচিত, বা শিক্ষকরা ক্লাস নেওয়া উচিত, অন্যদের কাছে ক্লাস করা উচিত। এটা উল্টানো উচিত, যে মাঝে মাঝে শিক্ষকরা ক্লাসরুমে বসবে, ছাত্ররা ক্লাস নেবে। হ্যাঁ, ছাত্রদের কাছে বলবে যে তোমরা শিক্ষক শিক্ষার্থীদের পারস্পরিক আদান প্রদান নাই। ওকে, শিক্ষকরা কর্তৃত্ববাদী হয়ে উঠছে। ঠিক আছে, সে যেই বিষয় নিয়ে পড়াবে সেই বিষয়ে শিক্ষার্থীর ভাবনা কি সেটা কখনোই শিক্ষক জানতে চায় না, সেটাকে তার আমলে রাখে না। সে ভাবে যে শক্তিনাথ ঝা এই বাউল তত্ত্ব নিয়ে যা বলছে তাই, এই শেষ কথা, তাই না? বা ওর বাইরে গেলে কেটে দেবে সেটা। শিক্ষার্থী কথা বলতে গেলেই শিক্ষক কতগুলো রেফারেন্স হাজির করবে, তার মতো মানুষের রেফারেন্স হাজির করবে। আমি খুবই দুঃখিত, মানে শিক্ষকদের নিন্দা করছি। তো নিন্দা করছি এই কারণে যে আমাদের বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে আমি একটা ধ্বংসস্তূপ মনে করি। শুধু বাংলা বিভাগ বলবো না, সেই ধ্বংসস্তূপের অনেক কারিগরের মধ্যে শিক্ষকরাও একজন কারিগর। তা তো অবশ্যই, যে তাদেরও এটা তারা মানুক না মানুক আমরা তো অনুভব করছি। কারণ একটা সমাজ যখন একদম পচে যায়, ধ্বংস হয়ে যায়, সবারই সেই পচনের জন্য, ধ্বংসের জন্য দায় থাকে। লেখক হিসেবে আমাদেরও দায় আছে। আমরা যেমন লিখতে পারছি না, একটা সেলফ সেন্সরশিপ আমাদের ভিতরে প্রবল ভাবে কাজ করে। তো ফলে এই দায় শুধুমাত্র একজনকে দিলে হয় না, আমাদের সবার। আচ্ছা, লেখকের জীবন কেমন হওয়া উচিত? আপনার কি মনে হয় যে এরকম না, এরকম যদি জীবন যাপনটা হতো একটু ভালো হতো? লেখকের জীবন কেমন হওয়া উচিত এটা আসলে একটা আইডিয়া দেওয়া কঠিন। এক এক মানুষের এক এক রকম। আমাকে যদি বলেন যে আমি কেমন একটু জীবন চাই, আমি বাবা একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা চাইছিলাম, কিন্তু এমন একটা সময়, এমন একটা সমাজে, এমন একটা দেশে, রাষ্ট্রে জন্ম নিচ্ছি, আমার কাছে মনে হয় নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই। ওই যে ভাবনা ধরে রাখতে রাখতে ক্ষয় হয়ে যাচ্ছে, তাই না? আপনি সেই পরিস্থিতি আপনি চাইলেও এখানে গিয়ে একটু নির্বিঘ্নে ধানমন্ডি লেকে একটু বসে আপনি আধা ঘন্টা সময় কাটাতে পারবেন না। আপনাকে ডিস্টার্ব করবে আপনার পুরো কমিউনিটি। আপনাকে আপনার মতো বাঁচতে দিবে না, তাই না? আমরা সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে কোথায় যাব? কোনো ক্লাব আছে, কোনো আড্ডা জায়গা আছে? কোথাও যাওয়ার নাই। মানে আপনি যদি চান যে আচ্ছা সন্ধ্যাবেলা একটা ক্যারাম বোর্ড খেলে আপনি সময় কাটাবেন, নাই। আড্ডা দরকার, হাততালি দিতে পারার দরকার। না হলে আমাদের যে ভারী জিনিসগুলো আপনি নাটক দেখবেন, নাটক দেখতে আপনার শিল্পকলা যেতে হবে। তো এই যে ঢাকায় 3 কোটি মানুষ, 3 কোটি মানুষের জন্য ওই যে শিল্পকলা ওইখানে, এইগুলোকে নানান জায়গায় করা যেত না? কত কত পণ্ডিতরা তো মহাপরিচালক হলো, কত কত পণ্ডিত সরকাররা আসলো, তারা এটাকে বিকেন্দ্রীকরণ করতে পারলো না? উত্তরাবাসীরা নাটক দেখবে কোথায়? মিরপুরবাসীরা নাটক দেখবে কোথায়? মোহাম্মদপুরবাসীরা কই দেখবে? পুরান ঢাকার লোকেরা কই দেখবে? অথচ প্রচুর এরকম স্কোপ তো আছেই, প্রচুর নাট্য দলও আছে, তাই না? তো কাজ করার লোক কিন্তু দেবে না করতে, সব জায়গায় প্রতিবন্ধকতা, কিছু করতে দিবে না, সবার গলা চেপে ধরে আছে সবাই। রাষ্ট্র নিজেই একটা দুর্বৃত্ত হয়ে উঠছে। আচ্ছা, আমরা আসলে কথা চলতেই থাকবে, এবং আমরা দুজনেই তো মনে হচ্ছে যে আমাদের
মানে ভাবনার জীবনের ভেতরে ঢুকে গেছি। তো আবার পরবর্তীতে কথা হবে আরেকদিন। আর আপনার সঙ্গে মানে জাহিদ সোহাগের সঙ্গে কথা বলতে গিয়ে তার ভাবনা শুনে আমার ভাবনার ভেতরেও আরো কিছু তৈরি হলো। এই যে ভাবনার বিনিময়ে আসলে লেখকদের দরকার, বা আমাদের যারা আমরা সমান সমান বা একই রকম চিন্তা করতে জানি। কিন্তু এমন হয় না যে আমার একটা চিন্তা আছে কিন্তু ওই চিন্তাটাতে আমি পড়তে পারিনি বা পড়িনি বা অনুভব করিনি, ওটা হয়তো বাকি রয়ে গেছে। আপনার কথা শুনে মনে হচ্ছে না এটা তো আমারও ভাবনা। তো এই জায়গাগুলোও আমাদের আসলে দরকার, এই পথগুলো দরকার, এই স্পেসটা দরকার। তো এগুলো আমরা আশাবাদী যে আমরা হয়তো হয়ে উঠবো একদিন, বা আমরা করে ফেলবো এরকম। ছোট 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 হোক, তারপরেও আমাদের করতে হবে, এটা বিশেষ জরুরি আসলে, যেন ভাবনা ক্ষয় হতে হতে ছোট হয়ে না যায়। মানে সেই দুর্ভিক্ষ পীড়িত শিশুটি যেন না হয় আমাদের ভাবনা। আমাদের ভাবনা একটু সাবলীল হবে বা স্বচ্ছ বা পরিপুষ্ট ধান ক্ষেত হোক, আমরা তাই চাই। তো ভালো থাকবেন। আর আপনার সব কবিতায় আসলে পড়তে অনেক ভাল লাগে। এটা প্রশংসা না, এটা আমার কি বলবো, আমার মত। আপনাকেও ধন্যবাদ জানাই, এবং নান্দিকের কাছেও আমার কৃতজ্ঞতা আছে যে আমি করোনার সময় নাটক লিখতে শুরু করেছিলাম, নান্দিক ছাপতে শুরু করেছিল। তখন নাটকের বই কি বেরিয়েছে? হ্যাঁ, বেরিয়েছিল, এবং এবং আমার ওই উপন্যাসটা বেশ কয়েকটা পর্ব বোধহয় নান্দিক ছেপেছিল। হ্যাঁ, তো তখনই বুঝতে পেরেছিলাম যে নান্দিকের অনেক পাঠক আছে। তো অনেক কথাই বলে ফেললাম, সব কথা হয়তো বলা ঠিক না, কিন্তু অনুচিত কথাগুলো কে বলবে, আমাদের তো বলতে না হবে। আসলে কথা তো আমাদের বলতেই হবে। হ্যাঁ, তো কথা এভাবে না হোক এভাবে, কিন্তু কথা এত আর মানে আটকে রাখাও তো সমস্যা হয়ে যায়। সেটাই। একজন লেখক, একজন সৃজনশীল মানুষ যেভাবেই হোক, একজন চিত্রশিল্পী তার আঁকার মাধ্যমে তার ওই ভাষায় কথা বলছে, একজন লেখক তো তার লেখার মাধ্যমে কথা বলছে। আসলে কথা বলতে হবে, এটাই আমাদের আলাপ থাকতে হবে। নান্দিক আলাপের মাধ্যমে আমরা আরো অনেকের আলাপই শুনবো আশা করি। অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।